নমস্কার নমস্কার বন্ধুরা। আজকে সুপ্রিম কোর্টে পরপর ডিএ মামলার শুনানির তৃতীয় দিন ছিল। সেই একই রুমে 12 নম্বর রুম এবং একই বিচারকদ্বয় অনারেবল জাস্টিস মিস্টার সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস মিস্টার পিকে মিশ্রা। এবং আজকে রেসপন্ডেন্টদের দিন ছিল, অর্থাৎ সরকারি কর্মচারীদের পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, আজকে তাদের বক্তব্য রাখার দিন ছিল। সুপ্রিম কোর্টে সাধারণত যে রীতিটা মেনে চলা হয়, সিনিয়রিটি বেসিসে বলতে দেওয়া হয়, সেই হিসেবেই সবার প্রথমে সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম তিনি তার বক্তব্য আরম্ভ করেন। তার বক্তব্যের মূল বিষয় বা কেন্দ্রবিন্দু ছিল এআইসিপিআই, অর্থাৎ ডিএটা কিভাবে নির্ধারণ করা হয়, এআইসিপিআই মেনেই কেন ডিএ দেওয়াটা যুক্তিযুক্ত, সেই ব্যাপারে তিনি বিস্তারে ব্যাখ্যা করেন। এবং মাঝে মধ্যে জাস্টিসদের যে সমস্ত প্রশ্ন, সেগুলোকেও তিনি খুব সুন্দরভাবে তার যথাযথ উত্তর দেন। রোপা রুল, সেন্ট্রালের রোপা রুল 2006, ওয়েস্ট বেঙ্গল রোপা রুল 2009, তার রেফারেন্স টেনে সেই ব্যাখ্যাগুলোও তিনি দেন। কারণ জাস্টিস পিকে মিশ্রা বিভিন্ন সময় ক্রস করছিলেন যে এই যে এআইসিপিআই মেনে ডিএ দেওয়া, এটা কি সেন্ট্রাল যে দিচ্ছে সেটাও কি কোনো লিখিত আকারে তার মেমোরেন্ডামের হিসেবে দিচ্ছেন, নাকি এমনি তারা প্র্যাকটিস হিসেবে দিচ্ছেন, সেটাকেও মাননীয় অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন। তিনিও বলেন যে না, রোপা রুল 2006 যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের রোপা রুল 2009, এই দুটোতেই এআইসিপিআই মেনে, যার বেস ইয়ার 1982 এবং ইন্ডেক্স 536 = 100 ধরে কিভাবে ক্যালকুলেট করা হবে সেটাকে ইন্ডেক্স হিসেবে ধরে নিয়ে সেইভাবে যেভাবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে সেইভাবে সেটা ক্যালকুলেশন করা হয়। তিনি তার খুব সুন্দর ব্যাখ্যা দেন এবং তিনি এটাও বলেন যে এই ডিএটা যে স্যালারির বা পের একটা ইন্টিগ্রাল পার্ট, সেটাও তিনি উল্লেখ করেন। তারপরে আমাদের সরকারি কর্মচারী পরিষদের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পিএস পাটওয়ালিয়া তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন, তিনি প্রথমেই বলে দেন যে এআইসিপিআই এবং ডিএর মধ্যে যে সম্পর্ক, সেটা তার পূর্ববর্তী সিনিয়র অ্যাডভোকেট তিনি খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন। কিন্তু তা সত্ত্বেও তিনি বেশ কয়েকটি পয়েন্ট, যে পয়েন্টগুলো তার মনে হয়েছে এবং আমাদেরও মনে হচ্ছিল যে হয়তো একটু স্কিপ করে গেছেন, তিনি এআইসিপিআই এর সঙ্গে ডিএর কী রিলেশন, কেন বছরে 2 বার দেওয়া হয়, এআইসিপিআই কারা প্রকাশ করে, অর্থাৎ লেবার ব্যুরো এবং কনজিউমার অ্যাফেয়ার্স, এই যে দুটি দপ্তর এবং সংস্থা, তারা যে বিভিন্ন সময় কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা রিলিজ করে প্রত্যেক মাসে, কিন্তু প্রত্যেক মাসে
সেই হিসেবে যদি ডিএ দিতে হয় তাহলে একটা কমপ্লিকেশান আসবে। তার ফলে একটা সামঞ্জস্য আনার জন্য বছরে 2বার ডিএ দেওয়ার ব্যবস্থা এটাই চলে আসছে 1979 থেকে। এটাকেও তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেন কেন বছরে 2বার দেওয়া হবে। এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন যে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোই কনস্টিটিউশনের দ্বারা কিন্তু তারা আবদ্ধ, কনস্টিটিউশন মেনে চলতে বাধ্য, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। তো সরকারি কর্মচারীদের এই ডিএ দেওয়ার ব্যাপারে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নির্দিষ্ট নীতি নির্ধারণ করে থাকে, সেটা তো আনকনস্টিটিউশনাল বা হতে পারে না। এবং সেই একই পদ্ধতিতে একটা রাজ্যেরও সেই পদ্ধতি কেন মেনে চলা উচিত সেটাকে তিনি খুব সুন্দরভাবে তার ব্যাখ্যা দেন। তারপরে আমাদের আরেক আইনজীবী বিকাশ তিনি ওঠেন। তিনিও অতীতের ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে কিভাবে এই মামলাটি তার গতি প্রকৃতি কেমন ছিল সেইটা নিয়ে বিশদভাবে তিনি বলেন। কিন্তু এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমি বলছি, আমার যেটা মনে হয়েছে, কারণ প্রথম দিন থেকে এই মামলাটার সঙ্গে যুক্ত থাকার ফলে বেশ কিছু তথ্য হোক বা পয়েন্ট হোক সেগুলো একেবারে মোটামুটিভাবে জানা বলতে পারি। সেই দিক থেকে বলি, কোনো আইনজীবী তা সে যে কোনো পক্ষেরই হোক, একমাত্র সরকার পক্ষকে বাদ দিলে বারবার স্যাট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত একই কথা বলা হয়েছে যে এআইসিপিআই মেনে জুলাই 2009 পর্যন্ত ডিএ দেওয়া হয়েছে। তারপরে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে দেওয়া হয়নি। খুব ক্যাটাগরিক্যালি এটা কিন্তু বলা রয়েছে 1690, যেটা 23 ফেব্রুয়ারি 2009 একটি মেমোরেন্ডাম, একটি অর্ডার, এবং 1691 এটাও সেই 23 ফেব্রুয়ারি 2009 একটি অর্ডার। এই দুটো অর্ডারকে কোট করেই কিন্তু এত বছর ধরে সরকার পক্ষ লড়ে এসছে যে তারা সেই দুটো অর্ডারের এগেনস্টে, মেমোরেন্ডামের এগেনস্টে সম্পূর্ণ ডিএ দিয়ে দিয়েছে, এটাই তাদের বক্তব্য ছিল। কিন্তু সবসময় রেসপন্ডেন্ট পক্ষের মানে কর্মচারীদের পক্ষের বক্তব্য একটাই ছিল যে না, এআইসিপিআই মেনে অর্ডারের এগেনস্টে একমাত্র যে ডিএটা দেওয়া হয়েছে সেটা 2009 জুলাই পর্যন্ত, এবং আমরা আজ পর্যন্ত সেটাই জানতাম। কিন্তু হঠাৎ আজকে তিনি কেন বললেন, তার পিছনে কি লজিক আছে বা কোন পয়েন্টে তিনি ওকে বেস করেই কথাটা বললেন, এটা আমার জানা নেই। এটা কারোর যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্টে সেটা জানাবেন। যে এআইসিপিআই মেনে 2010 পর্যন্ত নাকি ডিএটা দেওয়া হয়েছে, 11 সাল থেকে নাকি এআইসিপিআই মানা হয়নি। তিনি এই 2010টা কেন বললেন, এটা কিন্তু আমার কাছে একটি বড় প্রশ্ন। যাই হোক, তিনি অনেক সিনিয়র লয়ার, তিনি কী ভেবে বলেছেন, কেন বলেছেন আমি সেটা বলতে পারবো না। এবং তৎপরবর্তী তারপরে যিনি দাঁড়ালেন, আমার সেখানেও একটিখানি আমার খটকা লাগলো, আমি সবার সঙ্গে শেয়ার করতে চাইছি। আপনারা দেখেছেন লাইভ স্ট্রিমিং, আপনারা সে বিষয়ে অবশ্যই মন্তব্য করবেন। যেখানে প্রসঙ্গ আসেনি যে অন্যান্য কোন স্টেট এআইসিপিআই মানে না বা না মেনে ডিএ দেয়,
তাদের নিজস্ব মেকানিজমে এরকম কোনো প্রশ্ন কিন্তু জাজ সাহেবদের পক্ষ থেকে আসেনি, বা বিরোধীরাও সেটা একবারও উল্লেখ করেননি। কপিল সিব্বল যদিও গতকাল উল্লেখ করেছিলেন যে 13টি স্টেটের কথা, কিন্তু তার বক্তব্যের মধ্যে যেটা বোঝা যাচ্ছিল, কারণ 13টি স্টেট তো নেই যারা এআইসিপিআই মানে না, এআইসিপিআইকে সবাই মানে, ফলো করে, কিন্তু তাদের যে টাইমিংগুলো, ডিএ ঘোষণা করার টাইমিংটা আগে পরে হয়, তার ফলে ডিএটা কোনো অনেকগুলো স্টেটেই পিছিয়ে রয়েছে। তার মধ্যে বিশেষ করে গোয়া, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, কেরালা ইত্যাদি এরকম 4-5টা স্টেট এরকম রয়েছে। কিন্তু কপিল সিব্বল যারাই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে 2%ও পিছিয়ে, তাদের সবাইকে যোগ করে নিয়ে মোটামুটি 13টা স্টেটের কথা তিনি ইয়েতে বলেছিলেন সার্বিকভাবে। কিন্তু আজকে আমাদের রেসপন্ডেন্ট পক্ষের একজন যে লয়ার ছিলেন, তিনি কেন বিশেষ করে কেরালার উদাহরণ টানতে গেলেন যে কেরালা এআইসিপিআই মেনে দেয় না, তারা নিজেদের মতন করে দেয়, তাদের নিজস্ব মেকানিজম আছে, এই কথাটাও আমার বোধগম্য হলো না। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই বলছি। আপনারাও দেখেছেন লাইভ স্ট্রিমিং, আপনারা অবশ্যই তার বিচার করবেন। তো আগামী দিনে অর্থাৎ আগামীকাল আবার এটারই কন্টিনিউয়েশনে হিয়ারিং চলবে, তখন প্রশ্ন উত্তরের পর্বও হয়তো থাকবে, যুক্তিতর্কের পর্ব চলবে। এবং যাই হোক, এই ডিএ মামলা যেটা আজ 9 বছর ধরে চলছে, সুপ্রিম কোর্টে 3 বছরের উপরে হয়ে গেল চলছে, তার নিষ্পত্তি যে একদম দোরগোড়ায় আমরা ফাইনাল জায়গায় রয়েছি, সেটা আর প্রত্যেকবার এখন এসে বলার কোনো অর্থ নেই। কারণ এখন কিন্তু প্রত্যেকে সেটা মানছে, বিশ্বাস করতে শিখছে, যেটা আজ থেকে হয়তো 1 মাস আগেও তাদের এই বিশ্বাস ছিল না। একটা বড় অংশের কিন্তু এটাই ধারণা ছিল যে এই মামলার কোনো নিষ্পত্তি হবে না, প্রায় বেশিরভাগেরই। তা না হলে হয়তো অনেকেই এই মামলায় অনেক আগে যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতেন। কিন্তু সুপ্রিম কোর্টের গতি প্রকৃতি অনুধাবন করে এখন সবাই কিন্তু আশাবাদী। এবং আমি এর আগেও আমার সুপ্রিম কোর্ট থেকে যে ভিডিও করেছিলাম সেখানেও খুব জোর গলায় বলেছিলাম, আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলাম, জয় আমাদের হবেই। আমরা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি, তখন দোরগোড়ায় দাঁড়িয়েছিলাম, এখন জয়ের ঘরের মধ্যে ঢুকে পড়েছি, এখন শুধু ঘরটা দখল করা বাকি। এর সঙ্গে একটুখানি আমাদের জাস্টিস যারা ছিলেন তাদের 2-1টি বক্তব্য না বললে অসম্পূর্ণ থেকে যায়। যে আজকে যখন আমাদের সিনিয়র অ্যাডভোকেট সুব্রমণিয়াম এবং পাটওয়ালিয়া স্যার বা বিকাশ ভট্টাচার্য বা করুণানন্দী যখন তাদের বক্তব্য রাখছিলেন, অনারেবল জাস্টিস মিস্টার পিকে মিশ্রা কিন্তু যে পয়েন্টে তার এতটুকু প্রশ্ন তার মনে দানা বাঁধছিল, সেগুলো কিন্তু তিনি ক্রস করে সেগুলো ক্লিয়ার করছিলেন। এটা কিন্তু খুব ভালো দিক বলেই আমার মনে হলো। যেটা গতকালকেও একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, যখন তিনি জিজ্ঞেস করলেন যে হাইকোর্টে যে বেঞ্চ রায় দিয়েছিল, যে 2 জাজের বেঞ্চ রায় দিয়েছিল, তাদের কি দুজনারই কি মত একই ছিল না কোনো ডিফার করেছিল? সেখানে কিন্তু বলা হয়েছিল না, দুজনারই একই মত। তো এইগুলো বোধহয় নিশ্চয়ই লিপিবদ্ধ বা নথিবদ্ধ তার কাছে থাকবে যে না, ডিফারেন্স অফ ওপিনিয়ন হাইকোর্টের কোনো জাজেদের মধ্যে ছিল না। আজকেও তিনি এআইসিপিআই নিয়ে মেথোডোলজি নিয়ে ডিএর ক্যালকুলেশন কিভাবে করা হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কি একই পদ্ধতি ফলো করে বা কেন করে, কোন অর্ডারের এগেনস্টে করে, তারা কি কোনো অর্ডার ফলো করে,
গভর্নমেন্ট অর্ডার নাকি এমনি করে, এই সমস্ত বিভিন্ন তিনি প্রশ্ন রেখেছেন। এবং তো সিনিয়র আজকে অ্যাডভোকেট যারা ছিলেন তার একদম যথাযোগ্য উত্তরও দিয়েছেন। আমাদের পিএস পাটওয়ালিয়া এবং বিশেষ করে সুব্রমণিয়াম, গোপাল সুব্রমণিয়াম এবং পিএস পাটওয়ালিয়া অনারেবল জাস্টিসদের সমস্ত প্রশ্নেরই তারা যথাযোগ্য উত্তর দিয়েছেন। এবার দেখার বিষয় আগামীকাল কি হয়। কি হয় বলতে এটা নয়, কি হয় বলতে আগামীকাল আবার ডেট, আগামীকালকেও শুনানি চলবে। এই শুনানিতে কি হয়, মানে কার কি বক্তব্য থাকে, ফাইনাল রেজাল্ট আমি আশাবাদী, কোনো 99% না, আমি 100%ই আশাবাদী আমাদের পক্ষেই হবে। এই বলে আজকে আমার প্রতিবেদন, আমার বক্তব্য এখানে ইতি করছি। নমস্কার।